প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মরণ ভোমরার দ্বিতীয় পর্ব। গল্প পাঠে সত্যজিৎ মুখার্জি। ক্রমে আমার হাত অসাড় হইয়া আসিতে লাগিল। তারপর সবিস্ময়ে দেখিলাম হাতখানা অজ্ঞাতসারে ঘুরিয়া যাইতেছে। আমার কবজির কাছে মট করিয়া একটা শব্দ হইল। ব্যাস, কাবার বলিয়া লোকটা পাঞ্জা ছাড়িয়া দিল। আমি স্তম্ভিতভাবে অবশ হাতখানা তুলিয়া বসিয়া রইলাম। খানিকক্ষণ কেহ কোনো কথা কইল না। লোকটা অর্ধমোদিত নেত্রে সিগার টানিতে লাগিল। অবশেষে অমূল্য জিজ্ঞাসা করিল, মশায়ের নামটি কি? সে বলিল, ভূতনাথ শিকদার। দেখলেন তো, যা বললাম সত্যি কিনা? রোগ আমার শরীরে নেই মশায়, রোগ এইখানে বলিয়া নিজের কপালে তর্জনী ঠেকাইল। বরদা নিজের চেয়ারখানা ভূতনাথ শিকদারের পাশ হইতে একটু সরাইয়া লইয়া বলিল, আপনি যে অদ্ভুত শক্তির পরিচয় দিলেন তা তো চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না। ভোজবাজি বলে মনে হচ্ছে। কিন্তু শরীর যদি আপনার নিরোগী হয় তবে আপনি এত রোগা কেন? মাথার কি কোনো অসুখ আছে? ভূতনাথ শিকদার বলিল, মাথার অসুখ নেই, অসুখ আমার কপালের, ভাগ্যের। বলছি তো, মৃত্যু আমাকে তাড়া করে বেড়াচ্ছে। বরদা বলিল, কথাটা আর একটু খোলসা করে না বললে ঠিক বুঝতে পারছি না। শিকদার চুরুটে 3-4টে টান দিয়া যেন কি চিন্তা করিল। শেষে বলিল, আচ্ছা বলছি, কিন্তু কথা শোনবার পর আপনারা আমার মুখদর্শন করতে চাইবেন না। এই ভয়েই তো দেশ দেশান্তরে পালিয়ে বেড়াচ্ছি। বাঙালি ছায়া মারাতে চাই না, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠি না। আপনারা আমায় মাফ করবেন। আমি একটা মহা অলক্ষণ। যাদের সঙ্গে মিশি তাদেরই অমঙ্গল হয়। তাহার কথাগুলো এমন একটা অবসন্ন করুণ রেশ রাখিয়া গেল যেন কিছুতেই বুঝিয়া আমার হৃদয় সহানুভূতিতে ভরিয়া গেল। হয়তো লোকটি জীবনে অনেক দুঃখ শোক পাইয়াছে, তার মাথাটা কিছু খারাপ হইয়া গিয়াছে। মনে করে যাহার সহিত কথা কইবে তাহারই অমঙ্গল ঘটবে। আমার এক দূর সম্পর্কীয় পিসিমার এই রূপ হইয়াছিল। 1 বৎসরের মধ্যে স্বামী, 3 পুত্র ও 7টি নাতি নাতনি হারাইয়া তিনি প্রায় পাগল হইয়া গিয়াছিলেন। সর্বদা চোখে কাপড় বাঁধিয়া বসিয়া থাকিতেন। বলিতেন, আমি কাহারও মুখ দেখি না, আমার দৃষ্টি যাহার উপর পড়িবে সে আর বাঁচিবে না। ভূতনাথ শিকদারেরও হয়তো সেই রকম কিছু হইয়া থাকিবে। আমি বলিলাম, তা হোক, আপনি বলুন, ওসব অলক্ষণ কুলক্ষণ আমরা মানি না। শিকদার বলিল, আপনাদের তরুণ বয়স, ওসব না মানাই স্বাভাবিক। ভূত প্রেত, পরকাল, সূক্ষ্ম দেহ, এসব আপনাদের মানতে বলছি না, কিন্তু আসন্ন দুর্ঘটনা যে আগে থাকতে মানুষের জীবনে ছায়াপাত করে, এ কথাও কি আপনারা স্বীকার করেন না? আমরা চুপ করিয়া রহিলাম। শিকদার বলিতে লাগিল, তবে ব্যাপারটা গোড়া থেকেই বলি। আমার জীবনে কেন যে মনুষ্য সমাজ থেকে একটা ঊর্ধ্বশ্বাস পলায়ন হয়ে দাঁড়িয়েছি তা শুনলে আপনারা হয়তো আমাকে পাগল মনে করবেন, কিন্তু বাস্তবিক আমি পাগল নই। আপনাদের মতো সহজ মানুষ, 5 জনের সঙ্গে মিলেমিশে হেসে কেঁদে সাধারণ মানুষের মতো জীবন কাটাইতে চাই, কিন্তু পারি না। কেন পারি না জানেন? ভয়, দারুণ ভয়ে কারোর সঙ্গে আমি মিশতে পারি না। একটা মহা আতঙ্ক সব সময় আমাকে গ্রাস করে আছে। যখন একলা থাকি বেশ থাকি, কিন্তু আপনারাই বলুন তো, মানুষ একলা সঙ্গীহীনভাবে কতদিন থাকতে পারে? তাই মাঝে মাঝে ছুটে বেরিয়ে পড়তে হয়। আমি বিবাহ করিনি। কেন করিনি তা সহজেই বুঝতে পারবেন। বাপ-মা অনেকদিন গত হয়েছেন, আত্মীয় স্বজন এখন বড় কেউ নেই। চিতপুর রোডে পৈতৃক বাড়িখানা এখনো বিক্রি করিনি। টাকাও যথেষ্ট আছে, কিন্তু তবু একটা সৃষ্টি ছাড়া অন্ধকার ধূমকেতুর মতো কেবল শূন্যের মাঝখানে ছুটে বেড়াচ্ছি। কেন? যখন আমার 16 বছর বয়স, তখন একদিন গ্রীষ্মের দুপুরবেলায় 3 জন সমবয়স্ক বন্ধুর সঙ্গে আমি আমাদের বাড়ির তেতলায় একটা ঘরে বসে তাস খেলছিলাম।
সেই দিনটা হচ্ছে আমার জীবনের একটা অভিশাপ। স্কুলে গরমে ছুটি হয়ে গেছে, রোজই আমাদের এরকম খেলা বসে। তেতলার এই ঘরটি দিব্যি নিরিবিলি। চিতপুর রোডের চিৎকার সেখানে পর্যন্ত পৌঁছায় না, শুধু মাঝে মাঝে ট্রামের ঢং ঢং শব্দ শোনা যায়। সেদিন আমরা চারজন নিবিষ্ট মনে বসে খেলছি। এমন সময় খোলা জানলা দিয়ে একটা কালো ভোমরা ঘরে ঢুকে আমাদের ঘিরে ভনভন করে ঘুরতে লাগলো। খেলায় এত তন্ময় ছিলুম যে প্রথমটা লক্ষ্যই করিনি, কিন্তু সেটা যখন মাথার চারদিকে ঘুরপাক খেতে আরম্ভ করলো, তখন আমরা চারজনেই উঠে তাকে তাড়াবার চেষ্টা করতে লাগলাম। কিন্তু সে কিছুতেই যাবে না। পাখা দিয়ে, ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে যতই তাকে মারবার চেষ্টা করি, সেও ততই আমাদের লক্ষ্য এড়িয়ে কখনো নিচুতে, কখনো প্রায় কড়ি কাঠের কাছে উঠে ঘুরতে থাকে। আমরা যেই আবার খেলতে বসি, তখনই আমাদের কানের কাছে এসে ভোঁ ভোঁ শব্দ করে উঠতে আরম্ভ করে। প্রায় আধ ঘন্টা তার পেছনে লেগে থাকার পর যখন আমরা হয়রান হয়ে পড়েছি, তখন ভোমরাটা ভনভন করে এসে একবার আমাদের মাথার চারিদিকে চক্র দিয়ে নিজে থেকেই জানলা দিয়ে বেরিয়ে গেল। বাইরের তপ্ত বাতাসে তার ক্রুদ্ধ গুঞ্জন ক্রমে ক্ষীণ হয়ে মিলিয়ে গেল। গোপাল বললে, দেখ ভাই, আশ্চর্য ভোমরা। একবার আমি ব্যাডমিন্টনে ব্যাট দিয়ে মারলুম, ঠিক মনে হলো ভোমরাটা তাঁতের ভেতর দিয়ে গলে গেল। ধীরেন বললে, দূর, অত বড় ভোমরা কখনো অতটুকু ফাঁক দিয়ে গলতে পারে? হরিপদ বললে, কিন্তু এই কলকাতা শহরে ভোমরা এলো কোত্থেকে ভাই? কাছে পিঠে কোথাও বাগান তো নেই। সত্যিই তো, ভোমরা এলো কোত্থেকে? আমরা নানা রকম আঁচ আন্দাজ করতে লাগলো, কিন্তু কোনোটাই বেশ লাক্সই হলো না। তখন আমাদের বয়স কম। ভোমরা কোথা থেকে এলো এ সমস্যা নিয়ে বেশি মাথা ঘামলুম না, কিন্তু ভোমরাটাকে মন থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলতেও পারলুম না। পরদিন দুপুরে গোপাল তাস খেলতে এলো না। তিনজনের খেলা ভালো জমল না। সারা দুপুর গল্প করে আর গোপালকে গালাগাল দিয়ে কাটিয়ে দিলাম। গোপাল গ্রে স্ট্রিটে থাকতো। বিকেলবেলা তার বাড়ি গিয়ে দেখলাম সে বিছানায় শুয়ে আছে, মাথায় বরফ দেওয়া হচ্ছে। আমায় দেখে চিনতে পারলে কিনা বোঝা গেল না। চোখের দৃষ্টি ঘোলাটে লাল। শুধু একবার গেঙিয়ে গেঙিয়ে কি একটা কথা বললে, মনে হলো যেন বললে ভোমরা। তার চারিদিকে ডাক্তার আর বাড়ির লোক ভিড় করেছিল, কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারলুম না গোপালের কি হয়েছে। পরে শুনলুম সর্দি গর্মি, সানস্ট্রোক। আমি চুপি চুপি চোরের মতো বাড়ি ফিরে এলো, আর সেই অস্পষ্ট কথাটা আমার মাথার মধ্যে কেবলই গুমরে গুমরে উঠতে লাগলো, ভোমরা ভোমরা। পরদিন গোপাল মারা গেল। সেই থেকে কি করে জানি না আমার মনে গেঁথে গেল যে সেই ভোমরাটা ছিল মৃত্যুর দূত। গোপালের দিন যে ফুরিয়ে এসছে, এই খবরটা সে আমাদের দিতে এসেছিল। তারপর থেকে এই 20 বছরের মধ্যে কতবার ভোমরা দেখেছি জানেন? 321 বার। আর একবারও আমার ভোমরা দেখা নিষ্ফল হয়নি। নির্বাপিত সিগারটা আগুনের মধ্যে ফেলিয়া দিয়া শিকদার আরেকটি সিগার ধরাইল। আমরা নিস্তব্ধ হইয়া বসিয়া রইলাম। শিকদার বলিল, প্রথম প্রথম মনে হতো বুঝি আমার মনের ভুল, কিন্তু তা নয়। ভোমরাটাকে সকলেই দেখতে পায়, এবং দেখা 3 দিনের মধ্যে যারা দেখেছে তাদের মধ্যে একজনের মৃত্যু অনিবার্য। বাবা মারা যাবার আগে ভোমরা দেখলুম, মার বেলাতেও দেখা পেলুম। ক্রমে মানুষের সঙ্গ আমার কাছে ভয়ে ভয়ে উঠল। সর্বদাই আতঙ্ক, কি জানি কখন ভোমরা দেখে ফেলি। হয়তো 5 জন বন্ধুবান্ধব মিলে গল্প করছি, হঠাৎ ভোমরা দেখা দিলেন। দুম করে বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ল। আমার এই সুস্থ সবল বন্ধুদের মধ্যে একজনের মেয়াদ ফুরিয়েছে, 3 দিনের মধ্যে তাকে যেতে হবে। একটা উৎকট কৌতূহল হতো, জানতে ইচ্ছে করতো এদের মধ্যে কাকে ভোমরা নোটিশ দিয়ে গেল। মনে মনে আন্দাজ করার চেষ্টা করতুম এবার কার পালা, কিন্তু আন্দাজ ঠিক হতো না। ভোমরার মৃত্যু পরোয়ানার মধ্যে ওইটুকুই ছিল কৌতুক। কার ওপর সমন জারি করে গেল শেষ পর্যন্ত বোঝা যেত না। একবারকার ঘটনা বলি।
বর্ধমানে মামার বাড়ি গেছি। মামার অনেকগুলি ছেলে মেয়ে। পৌঁছানোর পরের দিন সকালবেলা আমরা সকলে মিলে বারান্দায় বসে চা খাচ্ছি। এমন সময় ভোমরার আবির্ভাব হলো। আমার বুকের ভেতরটা ধড়পড় করে উঠল। সুবি বলে মামার একটা বছর দশেকের মেয়ে দেয়ালের ধারে বসে চা তৈরি করছিল। ভোমরাটা উঠতে উঠতে দেয়ালে ঠোক্কর খেয়ে টপ করে পড়লো একেবারে সুবির মাথায়। সুবি হাউমাউ করে উঠে দাঁড়াতেই জ্বলন্ত স্টোভটা উল্টে গিয়ে তার কাপড়ে আগুন ধরে গেল। ভোমরা ভোঁ করে উড়ে পালালো। আমরা 5 জনে মিলে সুবির কাপড়ে আগুন নেভালুম বটে, কিন্তু তার পা দুটো ঝলসে সাদা হয়ে গেল। ডাক্তার এসে ওষুধপত্র ব্যবস্থা করে বলে গেলেন, সিরিয়াস কিছু নয়, খুব বেঁচে গেছে। আমি মনে মনে বললুম, বেঁচে মোটেই যায়নি। এ ভোমরার নোটিশ ব্যর্থ হবার নয়। ঘা থেকে সেপটিক, তারপরেই সাফ। দুপুরবেলা সুবির জ্বর এলো। সন্ধ্যের সময় আমি একটা ছুতো করে ঊর্ধ্বশ্বাসে বর্ধমান ছেড়ে পালালুম। সুবিটা বড় ভালো মেয়ে ছিল। মামাতো ভাই বোনদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসতুম। বাড়ি ফিরে এসে কাউকে কিছু বললুম না। যথাসময় টেলিগ্রাম এলো, সুবির কিছু হয়নি। মামা হঠাৎ হার্ট ফেল করে মারা গেছেন। ভোমরার অভিসন্ধি বোঝবার চেষ্টা করছিলুম, তাই সে আমার সঙ্গে একটু ইয়ার্কি করে গেল। আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখুন। সর্বদা যেন মৃত্যুর দূতকে সঙ্গে করে নিয়ে বেড়াচ্ছি। অনেক ভেবে ভেবে একটা মতলব ঠিক করলুম। দিনের বেলা যতদূর সম্ভব একলা থাকতুম, রাত্রিরে বাড়ি থেকে বার হতুম। মনের ভাবটা এই যে রাত্রিরে তো আর ভোমরা আসতে পারে না। কিন্তু আমার ফন্দি খাটল না। দিন রাত্রি নির্বিচারে ভোমরা আসতে লাগলো। রাত্রিরে কানামাছির মতো টাউরি খেতে খেতে আসে, আবার টাউরি খেতে খেতে চলে যায়। আমার মানসিক অবস্থা ক্রমে লোকের দৃষ্টি আকর্ষণ করতে লাগলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই জিজ্ঞাসা করে, তুই এমন কুঁড়ো হয়ে যাচ্ছিস কেন? চেহারাটাও দিন দিন ভূতে পাওয়া গোছের হয়ে যাচ্ছে। হয়েছে কি? আমি চুপ করে থাকি। কি বলবো? সত্যি কথা কিছুতেই মুখ ফুটে বলতে পারছি না। অতঃপর বাবা মা মারা যাবার পর থেকেই এই নিরুদ্দেশ যাত্রা শুরু হয়েছে। মানুষের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি, কিন্তু মৃত্যুদূত আমার সঙ্গ ছাড়ে না। এক এক সময় হাত জোড় করে ডাকি, মরণ ভোমরা, তুমি এবার আমাকে নাও, এই দুঃসহ শাস্তি থেকে আমাকে নিষ্কৃতি দাও। কিন্তু আমার প্রার্থনা মঞ্জুর হয় না। এ সংসারে কেবল আমিই যেন অমর, সকলের মৃত্যু পরোয়ানা বেড়াচ্ছি। শিকদারের কণ্ঠস্বর একটা গভীর নিরাশার মধ্যে মিলাইয়া গেল। তার কথাগুলো ঘরের মধ্যে যেন একটা অবাস্তব দুঃস্বপ্নের জাল বুনিয়া দিয়াছিল। আমরা আগুনের দিকে তাকাইয়া মহাচ্ছন্নের মতো বসিয়া রইলাম। কিছুক্ষণ পরে অমূল্য জিজ্ঞাসা করিল, আপনি শেষ কবে মরণ ভোমরা দেখেছেন? শিকদার চোখের ওপর দিয়ে ডান হাতখানা একবার চালাইয়া বলিল, 7 দিন আগে আগ্রায়। তাজ দেখতে গিয়েছিল। সেখানে একটা বাঙালি দম্পতির সঙ্গে দেখা হলো। স্বামী স্ত্রী দুজনে মিলে তাজ দেখতে এসেছে। ছেলে মানুষ, নবপ্রণয়ী, প্রণয়ের মহাতীর্থে নিজেদের সম্মিলিত ভালোবাসা বোধহয় নিবেদন করতে এসেছিল। তারপর ভোমরা সেই রাত্রেই আগ্রা ছেড়ে চলে এলো। 4 জনেরই শিগার নিমিয়া গিয়েছিল। পুনশ্চ ধরাইয়া নিঃশব্দে টানিতে লাগিলাম। মিনিট 15 সকলেই চুপচাপ। হঠাৎ শিকদার বলিল, একটু গরম বোধ হচ্ছে না? জানলাটা খুলে দিতে পারি? বদ্ধ ঘরে সিগারেটের কটু ধোঁয়া ও আগুনের উত্তাপে সত্যি দম বন্ধ হইবার উপক্রম হইয়াছিল। আমরা ঘাড় নাড়িয়া সম্মতি দিতেই শিকদার উঠিয়া পশ্চিম দিকের জানলাটা খুলিয়া দিল। বড়দা আমার কানে কানে বলিল, একেবারে বদ্ধ পাগল, মনোম্যানিয়াক, ওর চোখের চাউনি দেখেছ? শিকদার জানলা খুলিয়া দিয়েতেই একটা এলোমেলো কনকনে হাওয়া ঘরে ঢুকিয়া আমাদের উত্তপ্ত মুখের উপর যেন ঠান্ডা হাত বুলাইয়া দিল। টেবিলের ওপর আলোটা নিব নিব হইয়া আবার জ্বলিয়া উঠিল। শিকদার ফিরিয়া আসিয়া চেয়ারে বসিয়াছে। এমন সময় ভন, ও কিসের শব্দ?
চারিজনেই চেয়ারের উপর সোজা হইয়া শক্ত হইয়া বসিলাম। পরেক্ষণেই খোলা জানলা দিয়ে একটা কালো কুচকুচে ভোমরা পাখার শব্দে আমাদের মগজ ভরিয়া দিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। মন্ত্রমুগ্ধের মতো আমরা তাহার দিকে তাকাইয়া রইলাম। ভোমরা টেবিলের উপর বাতিটাকে একবার প্রদক্ষিণ করিল, তারপর সঙ্গ করিয়া উপরে উঠে গিয়া ছাদে বাধা পাইয়া টপ করিয়া মেঝে পড়ি গেল। কিছুক্ষণ তাহার গুঞ্জন নিস্তব্ধ, আবার ভন করিয়া শব্দ হইল। ভোমরা মেঝে হইতে উঠিয়া একবার বিদ্যুৎ বেগে ঘর বাঁয়ে উড়িয়া বেড়াইল, তারপর আমাদের কানের পাশ দিয়া ছুটিয়া গিয়া জানলা দিয়া বাহির হইয়া গেল। তাহার গুঞ্জন ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া অবশেষে মিলাইয়া গেল। শিকদার উঠিয়া দাঁড়াইল, তাহার চোখ দুটো পাগলের মতো। প্রায় চিৎকার করিয়া বলিল, ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি একটা অভিসম্পাত, আর কখনো আমার দেখা পাবেন না বলিয়া ওভারকোট ও টুপি ফেলিয়াই ঝড়ের মতো ঘর হইতে বাহির হয়ে গেল। আমরা তিন বন্ধু বিহবল জিজ্ঞাসুভাবে পরস্পরের মুখের পানে চাহিলাম। বুকের ভিতর তোলপাড় করিতে লাগিল। 3 দিনের মধ্যে কাহাকে যাইতে হইবে। নমস্কার।